হাজার বছরের অভিশপ্ত এক রাজপ্রাসাদ, যেখানে প্রতিনিয়ত চলত ভুতুড়ে সব কর্মকাণ্ড। আর এই ভুতুড়ে প্রাসাদের রহস্য উন্মোচন করতে গিয়েই সেখানে আটকে পড়ে মায়া নামের এক মনোরোগ বিশেষজ্ঞ। এদিকে নিজের প্রেমিকাকে খুঁজতে খুঁজতে শিবা নামের এক ছেলেও সেখানে এসে হাজির হয়। এবার তো তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। হাজার বছর পর কোনো এক অশুভ শক্তি আবারও জেগে উঠেছিল এই প্রাসাদে। এখন এটাই দেখার পালা, মায়া আর শিবা মিলে কি পারবে এই অশুভ শক্তির সাথে লড়াই করতে, আর ওই প্রাসাদ থেকে মুক্তি পেতে, নাকি ওই অশুভ শক্তি তাদেরকেই গ্রাস করে নেবে। সেটাই দেখবো আজকের গল্প ত্রিকালাতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদের বলা হয় সনাতন ধর্ম অনেক পুরনো একটা ধর্ম, আর দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কর্মফল এবং পুনর্জন্ম। একটা মানুষের একবার জন্ম নেওয়ার পর আবারও অনেকবার জন্ম নিতে হয়, কারণ একটা মানুষ আগের জন্মে যেই কাজগুলো করে তার ফল হিসেবে সে পুনর্জন্ম পেয়ে থাকে। যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে তাহলে তার পুনর্জন্মও ভালো হবে, আর যদি আগের জন্মে কোনো খারাপ কাজ করে থাকে তাহলে পরের জন্মে তাকে এগুলো শাস্তি ভোগ করতেই হবে। আর এটাই প্রকৃতির নিয়ম। মূলত সনাতন ধর্মের লোকেরা এটাই মনে করে থাকে। যাক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের একটা বুড়ো দাদিমাকে দেখানো হয়, তার কাছে একটা ছোট্ট মেয়ে আসে। সে এসে একটা গরুর ব্যাপারে অনেক নালিশ করতে থাকে। তখন দাদিমা ছোট্ট মেয়েটাকে বলে, গরুর উপর রাগ করা আর তোমার মায়ের উপর রাগ করা একই কথা, কারণ আমাদের ধর্মে মানা হয় গরু আমাদের মা, তাই আমাদের উচিত আমাদের মায়ের সাথে ভালো ব্যবহার করা। তাছাড়া গরু আমাদের দুধ দেয় যাতে আমাদের শরীরে শক্তি হয়, তাই আমাদের উচিত গরুকে সম্মান করা। ছোট মেয়েটা এই কথা শুনে বলে, ঠিক আছে, আমি এরপর থেকে সবকিছু খেয়াল রাখবো। তখন দাদিমা তাকে বলে, শোনো, আজকে তোমাকে আমি একটা গল্প শোনাই। এই কথা শুনেই তো মেয়েটা বেশ খুশি হয়ে যায় আর গল্প শুনতে রাজি হয়ে যায়। আসলে দাদি নানিদের কাছে গল্প শোনার মজাটাই আলাদা, বলুন তো। এরপরই দাদিমা তার গল্প বলতে থাকে। তিনি বলেন, 1000 বছর আগের কথা। একজন জমিদার ভূপতি এবং তার স্ত্রী সুমিত্রা এই গ্রামেই বসবাস করত। তাদের দুজনের সংসার খুব ভালো ছিল, খুব সুখে আনন্দেই তাদের জীবন চলছিল। তাদের সংসারের সবকিছু ভালো থাকলেও একটাই দুঃখ ছিল, যে তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। একটা সন্তানেরই অভাব বোধ করত তারা। সুমিত্রা সবসময় ধর্মের প্রতি খুব আগ্রহী ছিল। সে সবসময় পূজা পাঠ করত, ধর্মের সব আচার নিয়ম মেনে চলত, কিন্তু কিছুতেই কখনো শান্তি পেত না। এমন কোনো পূজা নেই যে সুমিত্রা করেনি, তবে এত কিছু করেও কিচ্ছু হচ্ছিল না। এর মধ্যে একদিন সুমিত্রা জানতে পারে নদীর ওই পাশে জঙ্গলের ভেতর একটা মূর্তি আছে, যার সামনে নাকি পুজো করলে মানুষ কখনোই খালি হাতে ফিরে আসে না। এই কথা শুনে সুমিত্রার এবার মনে আশা জাগে। সে একটা সন্তানের আশায় সেখানে চলে যায় পুজো করার জন্য, যে যদি পুজো করে সে একটা সন্তান লাভ করতে পারে। তো সেখানে পুজো করার পর সব থেকে বড় চমৎকার তখন হয় যখন সুমিত্রা পরের দিনই আবারও সেই জঙ্গলে যায়। তখন দেখে এই মায়ের, অর্থাৎ সে যেই মূর্তির পুজো করেছে তার পায়ের ছাপ সেখানে রয়েছে। এটা দেখে তো সুমিত্রা খুব খুশি হয়ে যায়। সে এবার একেবারে নিশ্চিত ছিল যে তার কোল আলো করে একটা সন্তান অবশ্যই আসবে। কিন্তু সব থেকে বড় সমস্যা তখনই সৃষ্টি হয় যখন একটা ভুয়া তান্ত্রিক রাজাকে বলেছিল, তুমি যদি একটা পবিত্র গরুর গলা কেটে দাও তাহলেই তোমার সন্তান এই পৃথিবীতে জন্ম নিবে, অবশ্যই নিবে। এই কথা শুনেই তো রাজার এক মুহূর্ত দেরি করে না, গরুকে বলিদান দেওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। অন্যদিকে রানী সুমিত্রা এই কথা জানতেই তাড়াহুড়ো করে চলে আসছিল রাজাকে আটকাতে, যাতে কোনোভাবে সেই অনর্থ করতে না পারে। কিন্তু সে আসার আগেই রাজা সেই গরুকে বলিদান দিয়ে দেয়। এটা দেখার সাথে সাথে রানী অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছুদিন পরই রানী একটা সন্তান প্রসব করে। দেখা যায় তার একটা ছেলে সন্তান হয়। কিন্তু সব থেকে বড় দুঃখের ব্যাপার হলো রানীর সন্তান মানসিকভাবে অসুস্থ ছিল। তার মানে তাদের উপর হয়তো অভিশাপ লেগেছে, এটাই ছিল তাদের বিশ্বাস। আর এই অভিশাপটা শুধু তাদের পরিবারেই সীমাবদ্ধ ছিল না, পুরো গ্রামেও ছড়িয়ে পড়েছিল। গ্রামের মানুষ ধীরে ধীরে চরম দুর্ভোগে পড়ে। খাদ্যের অভাবে ধীরে ধীরে তারা মারা যেতে শুরু করে। একেবারে দুর্দশা নেমে আসে পুরো গ্রামের মধ্যে। গ্রামের এই দুর্দশায় সুমিত্রা দেবী ভীষণ মর্মাহত হয়। তাই সে আর কোনো উপায় না পেয়ে জঙ্গল থেকে সরাসরি দেবী কাটারির মূর্তি গ্রামে নিয়ে আসে আর নিজের গ্রামেই প্রতিষ্ঠা করেন। এরপরই পুজো করতে থাকেন। এরপর ধীরে ধীরে দেবীর আশীর্বাদে গ্রাম দুর্ভোগ থেকে মুক্তি পেলেও সেই পরিবার তাদের কর্মফলের ছায়া থেকে আর কখনোই মুক্ত হতে পারেনি। এরপর থেকে তাদের বংশধরদের প্রত্যেকের উপরেই
সেই অভিশাপ গিয়ে লাগে। প্রত্যেকেরই কোনো না কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সবাই সেই অভিশাপ নিয়েই জন্মগ্রহণ করতে থাকে। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেলেও পরিবারটি একই দুর্ভাগ্যের ফাঁদে বন্দী হয়ে থাকে। আর সূর্যবর্মা এমনই এক পরিবারে জন্মগ্রহণ করে যার উপর বহু প্রজন্ম ধরে এই পূর্বপুরুষদের অভিশাপের ছায়া রয়েছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের 1987 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সেই রাজার শেষ বংশধর এখনো পৃথিবীতে আছে, আর সেও একজন জমিদার। এখন এই জমিদারের স্ত্রী একটা সন্তান জন্ম দেয়, কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময়ই তার স্ত্রীটা মারা যায়। এই জমিদারও প্রতিবন্ধী ছিল। জমিদারের নাম সূর্য, অর্থাৎ সেই সূর্যবর্মা। সূর্যর ছেলের এমন একটা রোগ রয়েছে, এই রোগে সূর্যের আলো যদি কোনোভাবে তার ছেলের উপর পড়ে তাহলে তার পুরো শরীর জ্বলে যেতে পারে। তাই সেই জমিদারের বন্ধু মাদান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এই ছেলেটা তো তার নিজের, কিন্তু সূর্যের কিচ্ছু যায় আসে না। এটা দেখে তখন মাদানের খুবই খারাপ লাগে। এরপর মাদান একজন পণ্ডিত মশাইয়ের কাছে যায় আর সেই ছোট্ট ছেলের কুণ্ডলী দেখতে বলে। পণ্ডিত যখন ছেলেটার কুণ্ডলী দেখে তখন সেখানে সকল প্রদীপ নিভে যায়। পণ্ডিত তখন সেই ছেলের পূর্বপুরুষদের কর্মফল দেখতে থাকে। এরপর সে মাদানকে জানায় এই ছেলের পূর্বপুরুষ অনেক আগে একটা গরুকে মেরে অনেক বড় ভুল করেছিল, যার কারণে তার পুরো বংশধরকেই এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর এই ছেলেটাও খুব ভয়ঙ্কর, তাই ভবিষ্যতে একে নিয়ে কোনো বিপদ অবশ্যই হবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে 30/12/2024 সালের সানকারা নামের একটা গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু লোক একটা লাশ এনে তাকে মাটিতে দাফন করে রেখে যায়। পরের দিন সেই জঙ্গলে বসে একটা ছেলে সিগারেট টানছিল। তখনই হঠাৎ সে খেয়াল করে তার সামনে থাকা গাছটিতে দুইটা মানুষের লাশ ঝুলছে। এটা দেখেই তো সে ভীষণ ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায়। একটু পরই সেখানে পুলিশ, মিডিয়া সবাই এসে হাজির হয়। লাশ দুইটার অবস্থা এতটাই নৃশংস ছিল যে তাদের দিকে তাকানো যাচ্ছিল না। সবাই তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সেই মুহূর্তে এই গ্রামে মায়া নামের একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আসে। সেই কেসটা ইনভেস্টিগেট করতে এসেছিল, কিন্তু সে যখন পুলিশ অফিসারের সাথে এসব নিয়ে কথা বলে, পুলিশ অফিসার তখন তাকে কোনো পাত্তাই দেয় না। সে সেখান থেকে চুপচাপ লাশ নিয়ে চলে যায়। কিন্তু সবাই এখান থেকে চলে গেলেও মায়া সেখানে একটা অদ্ভুত ধরনের মুখোশ খুঁজে পায়। এটা কিসের মুখোশ, কোত্থেকে আসলো, আর এর পেছনের কাহিনীই বাকি তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয়। আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় একটা লোক সাইকেলে করে একা রাস্তা দিয়ে যাচ্ছিল। অন্যদিকে প্রতিটা নিউজে বলে দেওয়া হয়েছিল এই গ্রামের মানুষ যেন সূর্য ডোবার পরে বাইরে না বের হয়, কারণ পুলিশের ধারণা কোনো ডাকাত দল মানুষকে লুট করার জন্য রাতে অস্ত্র নিয়ে জঙ্গলে লুকিয়ে থাকে আর লুট করার পর মানুষকে মেরে ফেলে। এদিকে যখন সেই লোকটা একা একা জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন হঠাৎই সে খেয়াল করে কয়েকজন কি যেন করছে। তাই সে সাথে সাথে সাইকেল থামিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় অনেকগুলো মুখোশধারী ছেলে সেখানে চলে আসে। লোকটা তো তাদের দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেই ছেলেগুলো নিজের মুখ থেকে মুখোশ সরায় আর দেখা যায় ছেলেগুলো ছিল লোকটার ছেলে শিবার বন্ধু। শিবা তার বাবাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্যই এই সব কিছু প্ল্যান করেছিল। আমরা জানতে পারি শিবার মা নেই, তার বাবাই তাকে ছোটবেলা থেকে বড় করেছে। আর শিবা আর তার বাবার মাঝে বন্ডিংটা খুব ভালো। এখন শিবা তার বাবাকে জন্মদিনের উপহার হিসেবে একটা মোবাইল গিফট করে, যেটা দেখে তার বাবা খুব ইমোশনাল হয়ে যায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। শিবা তখন তার সাইকেল পরিষ্কার করছিল। অন্যদিকে তার বাবা এখনো তার সেই নতুন ফোন নিয়েই ব্যস্ত ছিল। তখনই নতুন ফোনে একটা কল আসে। শিবার বাবা ফোন রিসিভ করলে অপর পাশ থেকে কেউ একজন তাকে আচ্ছা মতো গালি দিতে থাকে। এটা দেখে তো শিবার বাবা হাত থেকেই ফোন ফেলে দেয়। তখনই শিবা ফোনটা তুলে নিলে ওই পাশের ছেলেটা বলতে থাকে, তোমার সাথে নিধির কি সম্পর্ক? তোমরা কালকে সারা রাত একসাথে ছিলে। আমি জানি তোমার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই। তুমি আমাকে শুধু নিধির দাম বলো, আমি সব করতে রাজি আছি। শিবা তখন বারবার বলছিল এটা রং নাম্বার, কিন্তু অপর পাশের ব্যক্তি তো কিছুই বোঝার চেষ্টা করছিল না। তাই এবার শিবা খুব রেগে যায়, তার বাবাকে ঘরের ভেতরে যাওয়ার জন্য বলে। এরপর সে আবারও ফোন নিয়ে ছেলেটাকে বেশ ধমকি দিয়ে ফোনটাই কেটে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। আমাদের সেই গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই কাঠেরি দেবীর মূর্তি রয়েছে।
এই গ্রামে এখনো বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসে, নিজেদের সংসারের সমৃদ্ধির জন্য পুজো করে যায়। বর্তমানে একজন পণ্ডিত একটা মহিলাকে এই দেবীর ক্ষমতা সম্পর্কে বলছিল। তখনই হঠাৎ সেখান থেকে একটা নারকেল সেই পণ্ডিতের হাতে এসে পড়ে, তাও কিছু ফুল সহ। সেটা হাতে পড়তেই পণ্ডিতের চোখের সামনে কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর স্বপ্ন ভেসে ওঠে, যেটা দেখে সে খুব ভালো করেই বুঝে যায় যে তাদের গ্রামের সামনে কোনো বিপদ আসতে চলেছে। তখনই সেই দেবীর আত্মা সেখানে থাকা এক মহিলার ভেতর চলে যায়, আর সেই মহিলা অদ্ভুত ভাবে বলতে থাকে এই গ্রামের সবাই যেন সাবধানে থাকে, কারণ এই গ্রামে খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। সবাই সেই মহিলাকে তখন কোনোভাবে শান্ত করায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সেই পণ্ডিত রাজার মহলের সামনে চলে যায়, যেখানে এখন আর কেউ থাকে না, কারণ তাদের পুরো বংশই নষ্ট হয়ে গেছে। সেই বাড়িতে এখন শুধু গাছপালা উঠে আছে, একেবারে পরিত্যক্ত যাকে বলে। পণ্ডিত খুব ভালো করেই বুঝতে পারে হয়তো এই বাড়ির থেকেই তাদের আবারও কোনো বিপদ আসতে চলেছে। তাই পণ্ডিত গেটের সামনে লিখে দিয়ে আসে কেউ যেন এই বাড়ির ভেতরে না ঢোকে, যেই এখানে ঢুকবে তারই মৃত্যু হবে। এরপরই আমাদের অন্য একটা গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে এক তান্ত্রিক বসে সাধনা করছিল। তখন সেখানে তার একজন শিষ্য এসে তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে অনর্থ হয়ে গেছে, সবকিছু বরবাদ হয়ে গেছে, যার শক্তি পাওয়ার কোনো কথাই ছিল না সেই শক্তি পেয়ে গেছে। আমাদের সবাইকে বাঁচিয়ে নিন, আপনি আমাকে বলুন পৃথিবীকে বাঁচানোর জন্য কি কোনো উপায় নেই? তখনই তান্ত্রিক চোখ খোলে আর তার শিষ্যকে অদ্ভুত ধরনের একটা জিনিস দেয় আর বলতে থাকে অগণিত বছর আগে ঋষি ও জ্ঞানপ্রাপ্ত সাধকেরা সবাই একত্রিত হয়ে ত্রিকালের আত্মাকে এর মধ্যে আবদ্ধ করেছিলেন। যখন তার শক্তিশালী বর্ষা হারিয়ে যাবে তখনই ত্রিকালের মহান ও পরাক্রমশালী আত্মা এর ভেতর থেকে আবির্ভূত হবে। এরপরই তিনি দেবী কাটেরি মায়ের অর্পিত সমস্ত দায়িত্ব পালন করবেন। তো যদি এই বিপদ থামাতে চাও তবে সেই আত্মাকে একটা দেহ দিতে হবে। এই যে আত্মাটা রয়েছে এই সেই সত্তা যে দানবীয় রক্তধারার সম্পূর্ণ বিনাশ ঘটাবে। আমাদের কালো জাদুর মাধ্যমে তাকে জীবিত করে তুলতে হবে। শিষ্য তখন এসব শুনে ভীষণ ঘাবড়ে যায় আর বলে ঠিক আছে, কিন্তু তান্ত্রিক বলতে থাকে এখনই চলে যাও আর কখনো পেছন ফিরে তাকিও না। শেষ পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবে, সময় খুব কম। শুভ মুহূর্ত এসে পড়ার আগেই প্রেতাত্মার শক্তি ব্যবহার করে এই আত্মাটিকে জীবিত করে তোলো। তখনই সেই শিষ্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তার কাজের উদ্দেশ্যে। এরপর আমাদের সেই পণ্ডিতকে দেখানো হয়, সে তো পুজো করছিল। তখনই তার মনে হয় তার পেছনে কেউ একজন আছে। সে তো তখন অনেক ঘাবড়ে যায়, কিন্তু দেখা যায় তার পেছনে একটা আত্মা দাঁড়িয়ে আছে। সে তখন এতটাই ঘাবড়ে যায় যে তার হাত থেকে আরতির আগুন পড়ে যায়, আর তখনই সেই আত্মা তাকে সেখানেই মেরে ফেলে। তার এই অদ্ভুত ভাবে মারা যাওয়াটা গ্রামের কেউ মেনে নিতে পারছিল না। সবাই তো নিজেদের মধ্যেই বলা বলি করছিল যে কালকে উনি একদম সুস্থ ছিলেন, তাহলে আজকে হঠাৎ কিভাবে মারা গেলেন। গ্রামের সবাই ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সেই পণ্ডিত মারা যাওয়ার আগে গ্রামবাসীর উদ্দেশ্যে একটা চিঠি লিখে গিয়েছিল, যেখানে সে স্পষ্ট ভাষায় লিখেছিল আমাদের দেবী মা আমাদের উপর রেগে আছে, তাই সবাই সাবধানে থাকবে। এরপর থেকে দেখা যায় সেই গ্রামে অস্বাভাবিকভাবে এক এক করে মানুষের মৃত্যু হতে থাকে, আর সবারই মৃত্যু কোনো না কোনো ভাবে সেই দেবী কাটেরির সাথে সম্পর্কিত ছিল। পরে আর একজন পণ্ডিত সবাইকে একটা চিঠি পড়ে শোনায়, যেটা মারা যাওয়ার আগে পণ্ডিত তাকে দিয়ে গিয়েছিল। সেখানে লেখা ছিল বহু বছর ধরে আমরা যে মধু পাচার পালন করে আসছি সেটার পথে কোনো বাধা এসে দাঁড়াবে, এই ভয় আমাকে গ্রাস করেছিল। আমার মনে হয় না ওই পরিবারের কেউ এই প্রথা চালিয়ে যাওয়ার দায়িত্ব নিবে। যদি তাই হয় তাহলে পুরো গ্রাম ধ্বংসের মুখে পড়বে। মানে এখানে যে পরিবার পাপ করেছে সেই পরিবারের কেউ যদি এখন পুজো করে দেবী মাকে সন্তুষ্ট করতে পারে তাহলে এই গ্রামের সবাই বেঁচে যেতে পারে। তবে গ্রামের শেষ বংশধর যে ছিল তার মা তাকে নিয়ে শহরে চলে গেছে তার চিকিৎসা করানোর জন্য, তাই এখন এই গ্রামে আর কেউ থাকে না। আমার মৃত্যুর আগে লেখা এই কথাগুলোকে সতর্কবার্তা হিসেবে রেখো, আমার মৃত্যুর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। তখন একটা লোক বলে এই গ্রাম থেকেই কেন রক্ত ঝরছে আর কেন এই আচার পালনকারীরা মারা যাচ্ছে? আমি তো কিছুই জানি না। জায়গাটা শহরের কাছাকাছি ছিল বলে ভাবলাম এখানে আমার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করব, তাই একটা বাংলো কিনে সংস্কারের কাজ শুরু করেছিলাম। কিন্তু এসব কি হচ্ছে এখন? তখনই আরেকজন রেগে গিয়ে বলে তুমি আসলে কি বলতে চাইছো? তুমি আমাদের পরিস্থিতিটা বুঝতে পারছো না? সেই লোকটা বলে আমার অনেকগুলো টাকা যাচ্ছে, তাই তোমরা আমার অবস্থা বুঝতে পারছো না। এই গ্রামে আতঙ্ক এমন ভাবে ছড়িয়ে যায় যে গ্রামের মানুষ ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যেতে থাকে।
অন্যদিকে আমাদের শিবাকে দেখানো হয়। শিবা সেই ছেলেটার সাথে দেখা করতে আসে যে একটু আগেই ফোন দিয়ে তাকে গালি দিচ্ছিল। শিবা তাদের সাথে দেখা করতে যায় আর তাদেরকে ইচ্ছা মতো মেরে আসে। কিছুক্ষণ পরেই নিধি শিবাকে ফোন করে আর তার সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জানায়। শিবা নিধিকে এসব ছেলেদের থেকে দূরে থাকতে বলে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলে। এরপরই ঘরে এসে সে তার বাবাকে আবারও ফোন দেয়। তখন শিবার বাবা তাকে বলে, তুমি তোমার মায়ের ছবি আমার ফোনের উপরে সেট করে দাও। শিবা জিজ্ঞেস করে, কেন? তার বাবা বলে, আসলে তোমার মা অনেক বছর হয়ে গেছে আমাদের মাঝে নেই, তাই এই ফোনে তোমার মায়ের ছবি থাকলে আমি তোমার মাকে সবসময় দেখতে পাবো আর তখন আমার মনে হবে তোমার মা আমার পাশেই আছে। এই কথা শুনে শিবা খুব ভালো করেই বুঝতে পারে তার বাবা তার মাকে কতটা ভালোবাসে। তাই শিবাও তার মায়ের ছবি তার বাবার ফোনের ওয়ালপেপারে সেট করে দেয়। কিন্তু একটু পরই শিবার বাবা এসে তাকে বলতে থাকে, আমি আর এই ফোন চালাবো না। শিবা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? তার বাবা বলে, নিধি নামের একটা মেয়ে বারবার ফোন দিয়ে আমাকে শুধু ধন্যবাদ দিচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। একটু পর দেখা যায় নিধি আবারও শিবাকে কল দেয়। শিবা তখন তাকে বকা দিয়ে বলে, তুমি যে নাম্বারে ফোন করছো সেটা আমার বাবার নাম্বার, তাই ভবিষ্যতে এখানে আর ফোন দিও না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের শিবাকে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে ছিল। তখনই শিবার ফোনে একটা সমস্যা দেখা দেয়। আসলে শিবা তো অন্য গ্রামের, আর যেই গ্রামে পূজা হয় আর মানুষ বলে অভিশাপ আছে সেটা অন্য একটা গ্রাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, শিবা নিজের ফোন থেকে যখনই কিছু অর্ডার দেয় আর নিজের গ্রামের লোকেশন দেয়, তখন সবসময় রাইডার শিবার গ্রামে অর্ডার না এনে কাটেরি দেবীর গ্রামে নিয়ে যায়। শিবা অনেকবার মোবাইল পরিবর্তন করেছে কিন্তু কোনো কাজ হয় না। এসব নিয়ে সে খুবই চিন্তিত ছিল। তার আরো একটা সমস্যা ছিল, যখনই তার ফোনে নিধির কল আসে তার কানে কেমন অদ্ভুত ধরনের ব্যথা হতো আর তার কান দিয়ে রক্ত বের হতো। কিন্তু সে যখন নিজে থেকে নিধিকে ফোন দিত তখন তার ফোন বন্ধ থাকতো। এইভাবে অনেক দিন কেটে যায়। শিবা নিধির সাথে কথা বলে না, সে সবকিছু নিয়ে খুব টেনশন করছিল। তাই তার বন্ধু এসে তাকে বুঝিয়ে বলে যে এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না, তুমি কাল থেকে আমার সাথে কাজ করবে, দেখবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। শিবাও তখন রাজি হয়ে যায়। কিন্তু শিবার বন্ধুরা চলে গেলে শিবার বইয়ের উপর থেকে হঠাৎই একটা কার্ড এসে তার সামনে পড়ে। এটা ক্লায়েন্টের কার্ড ছিল। তাই শিবা তাকে ফোন করে। আসলে শিবা ইভেন্ট প্ল্যানার ছিল আর বিভিন্ন বাড়ি রেনোভেশন করে থাকতো। এখন শিবা যখন কার্ডে থাকা নাম্বারে ফোন দেয় তখন অপর পাশ থেকে একজন লোক ফোন ধরে শিবাকে একটা বাংলো রেনোভেশন করতে বলে। কিন্তু অদ্ভুতভাবে সেই বাংলোটা ছিল ওই অভিশপ্ত বাংলোটা। এখন বাংলোর ঠিকানা শুনে শিবা একেবারেই অবাক হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আমাদের তান্ত্রিকের সেই শিষ্যকে দেখানো হয়। সে হাঁটতে হাঁটতে সেই দেবীর গ্রামে চলে আসে। তখন হঠাৎই তার পায়ের কাছে একটা চিঠি চলে আসে। সে তখন সেই চিঠি খুলে দেখে খুবই অবাক হয়ে যায়। আসলে এই চিঠি সেই সব মানুষদের মধ্যে একজনের ছিল যারা কিছুদিন পর পর মারা যাচ্ছিল। এখন সে চিঠি দেখে বুঝে যায় তাকে এখনই তার মন্ত্র উচ্চারণ করতে হবে। তাই সে জঙ্গলের ভেতর গিয়ে 3টা কবর বের করে। সেই কবরের উপর ত্রিকালের সোল রাখা যে অদ্ভুত জিনিস ছিল সেটা রাখে আর মন্ত্র পাঠ করতে থাকে। দেখা যায় একটু পর সেই অদ্ভুত জিনিস থেকে ত্রিকালের সোল বেরিয়ে আসে আর সেটা একটা মানুষের রূপ পেয়ে যায়। এখানে আমাদের তার চেহারা স্পষ্ট করে দেখানো হয় না। এরপর আমাদের কিছু ছেলেদের দেখানো হয় যারা ড্রিঙ্কস নিয়ে সেই অভিশপ্ত বাংলোতে আসে। তারা সেখানে নিজেদের মধ্যে কথা বলছিল। হঠাৎই একটা হাতুড়ি হাওয়ায় ভাসতে ভাসতে একটা ছেলের দিকে চলে আসে। এটা দেখে তো ছেলেটা খুব ভয় পেয়ে যায়। আর একটু পরই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়িতে একটা অদ্ভুত লোক ছিল। গাড়িটা ছেলেগুলোকে মারার জন্য সামনে আসছিল। ছেলেগুলো তো এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে কোনো মতে পালাতে থাকে। যেটা থেকে গাড়ি থেকে সেই অদ্ভুত লোকটা বেরিয়ে আসে। তার হাতে অনেক বড় একটা রহস্যময় চেন ছিল আর লোকটার চোখগুলো ছিল খুব ভয়ঙ্কর আর দাঁত ছিল পশুদের মতো। সেই লোকটা সেখানে থাকা সব ছেলেকে মেরে ফেলে। পরের দিন সকালেই শিবা চলে আসে সেই অভিশপ্ত বাংলোতে। সে সেখানে আসা মাত্রই চারিদিক কেমন একটা নিস্তব্ধ হয়ে যায়। শিবা ভেতরে গিয়ে ফ্রিজ খোলে, দেখতে পায় সেখানে ফ্রিজ একদম ঠিক আছে। ফ্রিজের ভেতর বার্গার ছিল, ড্রিঙ্কস ছিল। শিবা ভাবে বাংলোর মালিক বলেছিল শিবার থাকা খাওয়ার দায়িত্ব সে নিবে, তাই হয়তো এসব রাখা। এ কারণে শিবার কিছু মনে না করে বার্গার নিয়ে খেতে খেতে তার বন্ধুদের ফোন করে আর এখানে চলে আসতে বলে। এদিকে রাতের বেলা আমাদের মায়াকে দেখানো হয়। মায়া তার ইনভেস্টিগেশন শেষে গ্রাম থেকে চলে যাচ্ছিল। তবে হঠাৎই তার গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। মায়া তো এটা দেখেই ভয় পেয়ে গাড়ির ব্রেক কষে ফেলে। এরপর গাড়ি থেকে বের হয়। তবে মায়া দেখে এখানে তো কেউ নেই, তাই সে আবারও গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। তবে মায়া যেতেই সেখানে একটা লোক আসে বাইকে করে। তখন সেই একই জায়গায় লোকের সেই বাইকটা নষ্ট হয়ে যায়। লোকটা সেই বাইক ঠিক করছিল। হঠাৎই তার সামনে সেই মেয়ে ভূতটা চলে আসে। মেয়েটা এতটাই ভয়ঙ্কর ছিল
যে তাকে দেখলে যে কেউ সেখানে অজ্ঞান হয়ে যাবে। লোকটা তো তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে কোনো মতে জঙ্গলের দিকে যেতে থাকে, কিন্তু দেখা যায় লোকটার পেছনে কেউ একজন ত্রিশূল নিয়ে ছুটে আসে। লোকটা তো ভীষণ ভয় পেয়ে যায় আর একটা লোহার অস্ত্রের সাথে লেগে সে সেখানেই মারা যায়। এদিকে আমাদের শিবাকে দেখানো হয়। শিবা একটু আগে যে বার্গার খাচ্ছিল, হঠাৎই সেটার দিকে তাকিয়ে দেখে বার্গারটা পুরো পচে গেছে, তার ভেতর থেকে পোকা বের হচ্ছে। শিবা ভয় পেয়ে বার্গারটা হাত থেকেই ফেলে দেয়। তখনই তার ফোন উপর থেকে নিচে পড়ে যায় আর সেই ঘরে থাকা একটা টেলিফোন উপরে উঠে যায়। এদিকে শিবার ফোনে নিধির কল আসতে থাকে, যার কারণে তার কানে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। ঘরের লাইটগুলো তখন ফ্লিকার করতে শুরু করে। বাগানের সকল পশু অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। অন্যদিকে আমাদের মায়াকে দেখানো হয়, যার গাড়িও চলছিল না, তাই সে গাড়ি থেকে বের হয়ে যায়। একটু পরই শিবার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে সবার আগে গিয়ে ফ্রিজ খোলে, আর ফ্রিজ খুলেই দেখতে পায় ফ্রিজের ভেতর তো পোকামাকড়, ইঁদুর এই সবকিছু পড়ে আছে। এটা দেখে শিবা খুবই ভয় পেয়ে যায়। সে কল্পনা করতে থাকে একটু আগেই তো সবকিছু ঠিক ছিল, সে ফ্রিজ থেকে নিয়ে বার্গার খাচ্ছিল, তাহলে এখন ফ্রিজের এই অবস্থা কেন? সে একটু সামনে গিয়ে স্টোর রুমের দিকে যায়, তখন দেখতে পায় সেখানে অনেকগুলো সাদা চাদর রয়েছে। শিবা দেখতে পায় না, তবে চাদরগুলো পুরো মানুষ আকৃতির ছিল। তো শিবা যখন একটু সামনে যায়, সেই চাদরগুলো শিবার দিকে অদ্ভুত ভাবে ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপরে শিবা একটা চাদরকে অন্যদিকে ছুঁড়ে মারলে দেখা যায় সেটা আবারও মানুষ আকৃতির হয়ে যায়। তখনই সে তার সামনে একজনকে দেখতে পায়, যেটা দেখেই সে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয় আমাদের। দেখা যায় শিবা এখনো অজ্ঞান অবস্থাতেই পড়েছিল। তখনই হঠাৎ দুইটা শয়তানি হাত তার দিকে এগিয়ে আসতে থাকে। সেই সময় শিবার জ্ঞান ফিরলে সে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখন দেখা যায় সেখানে শিবার বন্ধু আমার আর তার গার্লফ্রেন্ড এসেছিল তার সাথে দেখা করতে। শিবার দুজন বন্ধু আর দুজন বান্ধবী তার সাথে এখানে এসেছে। তখনই দেখা যায় মায়াও এখানে চলে আসে। আমার তাকে দেখে শিবাকে জিজ্ঞেস করে, এই মায়াটাকে? শিবা জানায় উনি একজন ভূত। শিবার বন্ধু বলে, কিন্তু ভূত এত সুন্দর কিভাবে হতে পারে? আসলে একটু আগে শিবা মায়াকে দেখেই ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু পরই আমাদের শিবার আর একজন বন্ধুকে দেখানো হয়, যে মূর্তির সামনে ছিল। তখন হঠাৎ করেই সে পেছন ফিরতে দেখে তার সামনে একটা ভূত, যে বিয়ের বেনারসি পরে আছে। ভূতটা তাকে তখন ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু শিবার বন্ধু তাকে বলে, দিদি তোমাকে এরকম অদ্ভুত লাগছে কেন? দাঁড়াও, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। কিন্তু পেছন ফিরতেই দেখে এই মেয়েটা আর এখানে নেই। অন্যদিকে আমার দাঁড়িয়ে ওয়াইন খাচ্ছিল। তখন তার গার্লফ্রেন্ড তাকে বকা দিয়ে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু দেখা যায় ওই ওয়াইনের গ্লাসে আবারও হঠাৎ করে ওয়াইন চলে আসে। অন্যদিকে আমাদের সেই কাটারির মূর্তি দেখানো হয়, যার সামনে একজন মহিলা অদ্ভুত রকম আচরণ করছিল। দেখে মনে হচ্ছিল তাকে কোনো ভূত বশ করে নিয়েছে, যা অদ্ভুত ভাবে হাসছিল আর চারিদিকে আগুন জ্বলছিল। সেই সময় হঠাৎ করে দেখা যায় সে সেখান থেকে উধাও হয়ে যায়। এদিকে আমাদের মায়াকে দেখানো হয়, সে বাড়ির ভেতর ঘুরে ঘুরে দেখছিল। সেখানে দেয়ালে সে কিছু ছবিও দেখতে পায়। সে যখন অন্য কিছু দেখছিল, হঠাৎই তার সামনে একটা দড়ি চলে আসে। মায়া তো খুব ভয় পেয়ে যায়। তখনই তার পেছনে কেউ একজন অদ্ভুত ভাবে হাসতে থাকে। মায়া সাথে সাথে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। অন্যদিকে আমাদের সেই তান্ত্রিকের শিষ্যকে দেখানো হয়। সে বেশ চিন্তিত হয়ে দৌড়ে তান্ত্রিকের কাছে ফিরে আসে আর বলে, গুরু, আমি জাদু করতে ব্যর্থ হয়েছি। আমি অনেক খুঁজেছি কোথায় আমি সেই মন্ত্র উচ্চারণ করতে পারবো। এরপর আমি একটা গ্রাম খুঁজে পেয়েছি। সেখানে আমার মন্ত্র উচ্চারণ করার জন্য একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই আমার মন্ত্র আর কাজ করলো না, যার কারণে আমি ব্যর্থ হয়ে গেছি। এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথা শুনে তান্ত্রিক খুব চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমাদের অভিশপ্ত বাড়ির দৃশ্য দেখানো হয়। সেখানেই আমার একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখন হঠাৎই তার সামনে টেলিফোন বেজে ওঠে। আমার তখন ফোন তুলে দেখে তার গার্লফ্রেন্ড তাকে বলছে যে আমাকে বাঁচিয়ে নাও। অন্যদিকে আমার গার্লফ্রেন্ডকে দেখানো হয়, যাকে সেই লোকটা তাড়া করছিল, যার হাতে সেই রহস্যময় চেইনটা রয়েছে। সেই লোকটা মেয়েটাকে তাড়া করতে করতে একদম জঙ্গলের মাঝখানে নিয়ে যায় আর সেখানেই মেয়েটাকে মেরে ফেলে। অন্যদিকে আমার তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। তখনই হঠাৎ সেখানে শিবা সহ বাকি সবাই চলে আসে। শিবা কিছু বলতে যাবে তার আগেই তার ফোনে নিধির কল চলে আসে, যার কারণে শিবার মাথার কানে অসহ্য যন্ত্রণা হতে থাকে। তখনই আমাদের দেখানো হয় ফোনের এপাশে ওপাশে কারোর পায়ের চিহ্ন। কেউ একজন হাঁটছে, কিন্তু কে হাঁটছে সেটা দেখা যায় না। একটু পর সেই পায়ের চিহ্ন হঠাৎই গায়েব হয়ে যায়। তখনই শিবা একদম ঠিক হয়ে যায়। মায়ার আমার কিছুই বুঝতে পারছিল না। তখনই শিবা তার সামনে নিধিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। শিবা নিধিকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়।
তার মনে হচ্ছিল হয়তো সে আগে থেকেই নিধিকে চেনে, কিন্তু এক মুহূর্তের মধ্যে নিধি আবারও গায়েব হয়ে যায়। শিবা তখন বারবার দরজা ধাক্কাচ্ছিল আর নিধিকে ডাকছিল। এটা দেখে মায়া অবাক হয়ে যায়। এরপরে শিবা খুব কান্না করতে থাকে। কান্না করতে করতে সে মাটিতেই বসে পড়ে। তখনই হঠাৎ সে বাড়ির দরজা খুলে যায়। আমার দরজা খোলা দেখেই বাইরে যেতে থাকে, কিন্তু যখনই সে বাইরে যায় সূর্যের আলো তার গায়ে পড়লে সে পুরো কঙ্কালে পরিণত হয়। অন্যদিকে সেই তান্ত্রিক শয়তানের মতো হাসছিল। তখন তার শিষ্য তাকে জিজ্ঞেস করে, আসলে এই ত্রিকাল কে আর কেনই বা আমি তাকে জাগ্রত করেছি? তখন তান্ত্রিক তার শিষ্যকে বলতে থাকে, তোমার তন্ত্রমন্ত্রের আচারগুলো বৃথা যায়নি। তুমি সঠিক আত্মাকে জাগ্রত করেছ। তোমার মন্ত্রগুলো তাদের কাজ সম্পূর্ণ করেছে। এখন পরবর্তী ধাপ হলো তাকে মন্ত্র বলে বশীভূত করা। এরপর তান্ত্রিক বলতে থাকে, ভারতে অনেকগুলো জায়গা আছে যেগুলো মানুষ দেখতে পায় না, মানুষের চোখের আড়ালে থাকে। এই জায়গাটা ভক্তি, রহস্য, কালো জাদু আর অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। বহু বছর আগে এখানকার ঋষিরা সব কালো জাদুর শক্তি, মূল্যবান সম্পদ আর পবিত্র গ্রন্থগুলোকে খুব যত্ন করে লুকিয়ে রেখেছিলেন। এরপর তারা নিজেদের সমস্ত শক্তি একত্রিত করে একটা বিশাল শক্তি বর্ষা তৈরি করেন আর সেটাকে সমুদ্রের সঙ্গে মিশিয়ে দেন। কথিত আছে যে এই শক্তি বর্ষার নিয়ন্ত্রণ পাবে সে সব সম্পদ আর কালো জাদুর শক্তিরও মালিক হয়ে যাবে। দক্ষিণ ভারতের শাসক ত্রিকালার উপর দায়িত্ব ছিল একদিন যখন কুমারী খণ্ড বিলীন হয়ে যাবে তখন সে সেই গোপন স্থানে প্রবেশ করবে আর এটা রক্ষা করবে। অসংখ্য অসুর আর মানুষ সেই শক্তি বর্ষা দখল করার চেষ্টা করেছে, কিন্তু ত্রিকালা সবসময়ের রক্ষক হিসেবে দাঁড়িয়ে থেকেছে। পরে ত্রিকালার মৃত্যুর পর বিশেষ এক আচার অনুষ্ঠানের মাধ্যমে তার আত্মাকে একটা ডিমের ভেতর বন্দী করে রাখা হয়। ভবিষ্যৎবাণী ছিল যেদিন শক্তি বর্ষা বিপদের মুখে পড়বে সেদিন ত্রিকালা একজন মানুষের দেহে পুনর্জন্ম নিবে, আর এখন ঠিক সেটাই ঘটেছে। শক্তি বর্ষাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু লোভী মানুষ অসুরদের সাহায্য করেছে শক্তি বর্ষার খোঁজ পেতে। তারা এখন সেই গোপন স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের থামানোর ক্ষমতা একমাত্র ত্রিকালারই আছে, কিন্তু একটা সমস্যা আছে। ত্রিকালার আত্মা এখন এমন একজন মানুষের শরীরে রয়েছে যার পরিবার বহু বছর ধরে একটা গরু হত্যার পাপের ফল ভোগ করে আসছে। যদি সবকিছু ঠিক না হয় তাহলে সব পরিকল্পনা মতো এগোবে না। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত অসাধারণ শক্তির অধিকারী সেই মানুষটিকে আমরা কিভাবে নিজেদের দিকে আনবো? এখান থেকে কাহিনী আবারও সেই দাদিমা আর ছোট্ট মেয়েটির কাছে আসে। মেয়েটি তার দাদিমাকে বলতে থাকে, বেচারি মহিলা নিজের শান্তির জন্য প্রার্থনা করেছিল, কিন্তু এরপর তার জীবনে অশান্তি ঘটে গেল। তার দাদি বলে এই সব কিছু হয়েছে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো বৈথারামের ত্রিকালা হওয়াতে। এখন ছোট্ট মেয়েটি জিজ্ঞেস করে, তাহলে সে ত্রিকালা কিভাবে হয়েছে? এখান থেকে আমাদের সেই দিনের দৃশ্য দেখানো হয় যেদিন ওই বংশধরের শেষ ছেলে জন্মগ্রহণ করেছিল। তখন তার বাবা তাকে মেনে নেয়নি, কারণ সূর্যের আলোতে সে বের হতে পারত না। পণ্ডিত মশাই এটাও জানায় যে এই ছেলের ভেতরে একটা অদ্ভুত দানব লুকিয়ে আছে। দিন যত যাবে তার ভেতরের এই দানব ততই বৃদ্ধি পাবে। মাদান পণ্ডিতকে জিজ্ঞেস করেছিল, কোনোভাবে পূজা বা মন্ত্র পড়ে কি দানবকে শান্ত রাখা যাবে না? পণ্ডিত মশাই জানায় একটা কাজ করে এই ছেলের ভেতরের দানবকে শান্ত করা যাবে, আর সেটা হলো তার মায়ের ভালোবাসা। তাছাড়া তাকে আর কোনো কিছুই শান্ত করতে পারবে না। এদিকে আমাদের ছোট্ট বৈথারামকে দেখানো হয়, যাকে একটা রুমে বন্ধ করে রাখা হয়েছিল। ছোট্ট ছেলেটা বাবা মায়ের আদর ভালোবাসা না পেয়ে একেবারে রাক্ষসে পরিণত হয়েছিল। তার সামনে যেই কাজের লোক আসতো তাকেই সে মেরে ফেলতো। সে শুধুমাত্র বাইরে যাওয়ার চেষ্টা করত, কিন্তু কেউ তাকে তার সমস্যার কারণে বাইরে যেতে দিত না। এরপরই তাকে একটা অন্ধকার রুমে রাখা হয়, যেখান থেকে তার রাগ আরো বাড়তে থাকে। একদিন সে একজন কাজের লোককে মেরে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সূর্যের আলোতে আসতেই তার পুরো শরীর আগুনের মতো জ্বলতে থাকে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। আমাদের শিবাকে দেখানো হয় সে এখনো নিধিকে খুঁজে যাচ্ছিল। তখন মায়া তাকে অনেক আটকানোর চেষ্টা করে। এই ঘরের সবকিছু দেখে, সূর্য এবং সন্ধ্যার একটা ছবি দেখে মায়া তাদের নাম বলে, যার পরে শিবা মায়ার গলা চেপে ধরে আর বলে, আমাকে বলো তুমি এই ঘরের মানুষকে কিভাবে চেনো? তোমার তাদের সাথে কি সম্পর্ক? তখন মায়া শিবাকে বলতে থাকে, বৈথারাম যখন মানুষকে মারা শুরু করেছিল তখন তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানে তার উপর আরো অত্যাচার হতে থাকে। এই সবকিছু সহ্য করতে না পেরে বৈথারাম মানুষকে আরো মারতে শুরু করে। ধীরে ধীরে দেখা যায় সবাই তাকে ভয় পেতে থাকে। যারা এতদিন তার উপর অত্যাচার করত
তারাও তাকে ভয় পেতে শুরু করে। এভাবেই বাবা মায়ের ভালোবাসা, অবহেলা আর অত্যাচার সহ্য করতে করতে বৈথারাম বড় হয়ে যায়। তার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাকে সবসময় একটা শিকল দিয়ে বেঁধে রাখা হতো, আর তখন তার সাইকিয়াট্রিস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় মায়াকে। মায়া তার এই অদ্ভুত ব্যবহার দেখে বুঝে যায় এটা কোনো সাধারণ অসুখ না। তাই সে সবার প্রথমে বৈথারামকে হিপনোটাইজ করে, তার ট্রিটমেন্ট শুরু করে। এখান থেকেই মায়া বৈথারামের অতীত সম্পর্কে জানতে পারে। তার অবস্থা খারাপ হলে ডাক্তার মাদানকে জানায় তার অবস্থা এখন শুধুমাত্র মায়ের ভালোবাসা, আদর, স্নেহই ঠিক করতে পারবে। তাই এবার মাদান সূর্যকে অনেকভাবে বোঝানোর পর সে একটা বিয়ে করে। সে তার ফ্যাক্টরিতে থাকা একজন কর্মীকে বিয়ে করেছিল, যার নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যা সূর্য আর বৈথারামের সাথে অনেক ভালো ব্যবহার করত, কিন্তু বৈথারাম তাকে একেবারেই সহ্য করতে পারত না। তার সাথে খুব খারাপ আচরণ করত। কিন্তু এরপরেও সন্ধ্যা ধীরে ধীরে বৈথারামের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বৈথারাম সবসময় নিজেকে একটা ঘরে বন্দি করে রাখত। একদিন সন্ধ্যা তাকে বলে, তুমি এভাবে নিজেকে ঘরের ভেতর বন্দি করে রেখো না। এরকমটা তুমি কেন করো? তোমার খারাপ লাগে না? তোমার কি বাইরে যেতে ইচ্ছা করে না? চলো, আজকে আমি তোমাকে বাইরে নিয়ে যাব। এই কথা শুনে বৈথারাম খুব অবাক হয়ে যায়, আর সে নিজের রুমের দরজা খুলে দেয়। এরপর থেকে সন্ধ্যা আর বৈথারামের সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকে। বৈথারাম এখন সন্ধ্যার সব কথা শুনে চলতো। ধীরে ধীরে মায়ের ভালোবাসা পেয়ে তার ভেতরের দানব একদম হারিয়ে যেতে থাকে। একদিন সন্ধ্যা বৈথারামকে মুখোশ পরিয়ে পুরো শরীর ঢেকে বাইরে নিয়ে যেতে থাকে। তখন রাজা সন্ধ্যাকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। সন্ধ্যা জানায় ছেলেটা বাইরে না যেতে পারলে সে বাইরের সম্পর্কে কিছুই জানতে পারবে না, তাই আমি তাকে বাইরে নিয়ে যাচ্ছি। কিন্তু রাজা বলে, তুমি যাই করো না কেন ওর ভাগ্য তেমনই হবে যেমনটা আমাদের পূর্বপুরুষের ভাগ্য ছিল। কিন্তু এর পরেও সন্ধ্যা বৈথারামকে সবসময় বাইরে নিয়ে যেত আর নিজের সন্তানের মতো আগলে রাখত। এভাবেই খুব সুন্দর করে দিন যাচ্ছিল। একদিন হঠাৎই মাদান তার ছেলে সাম্পাতকে নিয়ে সূর্যর বাড়িতে আসে আর তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সাম্পাত তেমন একটা ভালো ছিল না। সে একদিন সিগারেট খাচ্ছিল আর সে বৈথারামকেও তার সাথে সিগারেট খেতে জোর করে। তবে এই ব্যাপারটা সন্ধ্যা দেখে ফেলে, যার কারণে সে মাদানকে সবকিছু জানিয়ে দেয়, আর এর ফলে মাদান তার ছেলেকে অনেক মারে। এই ব্যাপার নিয়ে সাম্পাত তো খুব রেগেছিল, তাই সে সিদ্ধান্ত নেয় সে সন্ধ্যার থেকে বদলা নিবে। তাই এবার সে একটা প্ল্যান করে। একদিন সে সন্ধ্যার রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সন্ধ্যা যখন জামা কাপড় বদলাচ্ছিল তখনই সেখানে সূর্য চলে আসে, আর সাম্পাত সূর্যর সামনে খালি গায়ে সেই রুম থেকে বের হয়। এটা দেখে সূর্য সন্ধ্যাকে চরিত্রহীন মহিলা ভাবতে শুরু করে। তবে ওই সময় সন্ধ্যা ছিল প্রেগন্যান্ট। সন্ধ্যার সাথে সাথে খুব পেইন ওঠে। তখন বৈথারাম এটা আর সহ্য করতে না পেরে সূর্যকে গিয়ে বলে তার মাকে হসপিটালে নিয়ে যেতে, কিন্তু সূর্য সন্ধ্যার উপর রেগে ছিল, তাই সেই অবস্থায় সন্ধ্যাকে কোনোভাবে হসপিটালে পাঠায় না। বৈথারাম তখন সূর্যকে অনেক কাকুতি মিনতি করতে থাকে যেন তার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সূর্য সন্ধ্যার উপর আরো বেশি অত্যাচার করতে থাকে। নিজের মায়ের উপর হওয়া অত্যাচার, অবিচার সহ্য করতে না পেরে বৈথারামের ভেতরের দানব আবারও জেগে ওঠে। সে সেখানেই নিজের হাতে গুলি করে তার বাবাকে মেরে ফেলে। এখন মায়া যখন বৈথারামের অতীতের কথা জানতে পারে তখন তার খুব খারাপ লাগে। তাই সে বৈথারামকে বলে, আমি জানি তোমার সাথে যা হয়েছে সবকিছু খারাপ হয়েছে, তবে তুমি চাইলে আমি তোমাকে আবারও একটা সাধারণ জীবন ফিরিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, আমার কিছুদিন সময় লাগবে। এখন তুমি যদি একটু কোঅপারেট করো তাহলে আমরা তোমার এই অসুখকে ঠিক করতে পারবো। বৈথারামও তখন তার এই সব কথা শুনে তার সাথে সাথ দিতে রাজি হয়ে যায়। এর কয়দিন পরই বৈথারামকে মুক্তি দিয়ে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা তাকে নিয়ে এখানে রেগুলার চেকআপের জন্য আসতো, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এখানে আমরা এটাও জানতে পারি যে সন্ধ্যার একটা মেয়ে হয়েছিল যার নাম নিধি। বৈথারাম সবসময় মনে করত সে বাইরের দুনিয়ার সবকিছুই জানে, কিন্তু এখন বড় হয়ে সে যখন আসলেই বাইরে যাওয়া শুরু করেছে তখন বাইরের দুনিয়াটা তার কাছে একেবারেই অচেনা বলে মনে হচ্ছিল। সবকিছু নতুন লাগছিল। এরপরে একদিন বৈথারাম নিধিকে নিয়ে কলেজে যেতে থাকে। তখনই নিধির এক বান্ধবী তার সাথে গাড়িতে উঠে পড়ে। সে নিধিকে জিজ্ঞেস করে তার সাথে থাকা ছেলেটাকে। নিধি জানায় এটা তার ভাই। নিধির বান্ধবী বলে, তাহলে উনি তোমার ভাই যে তোমার বাবাকে মেরেছে? উনার তো এখন জেলে থাকার কথা। পাশাপাশি সে বৈথারামের পোশাক নিয়েও আর তাকে নিয়েও অনেক মজা করতে থাকে। এই সব কিছু বৈথারামের একেবারেই ভালো লাগে না। সে খুব কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। এরপর একদিন সন্ধ্যা আর নিধি মায়ার কাছে আসে, বৈথারামের অবস্থা সম্পর্কে জানতে চায়। মায়া তাদের বলে তার অবস্থা অত্যন্ত খারাপ। তার রোগের প্রভাব তার শরীরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার বাবার মৃত্যুর পর তার মানসিক অবস্থার আরো অবনতি হয়েছে। সাধারণত এই অবস্থায়
বুদ্ধিমত্তা বেড়ে যায়, কিন্তু সে এখন সেই জ্ঞানকে ক্ষতিকর কাজে ব্যবহার করার দিকে এগিয়ে যাচ্ছে। অসাধারণ সাহস জোগাড় করে সে নিজেকে একজন ব্যতিক্রমী ও বিশেষ ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেছে। তার ডিসঅর্ডারের কারণে সে সব সময় মনে করে যে তার আশেপাশের মানুষ তাকে মিথ্যা বলছে আর সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এটা শুধু তার নিজের জন্যই নয়, অন্যদের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে। এরপরই মায়া শিবাকে বলতে থাকে, সেদিন প্রথম আমি সন্ধ্যা আর নিধিকে দেখেছিলাম, কিন্তু এরপর একদিন নিধি চিন্তিত হয়ে আমাকে ফোন করেছে আর আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু মায়া কিছুই বুঝতে পারছিল না। এরপর থেকেই নিধি মাঝে মাঝেই মায়াকে ফোন করত, কিন্তু ফোন করে কিছুই বলতো না। পরবর্তীতে একদিন মায়া ওই গ্রামে নৃশংস খুনের কথা জানতে পারে, আর এই কথা জানার সাথে সাথেই সে সেখানে গিয়েছিল ইনভেস্টিগেশন করতে। তখন সেখানে সে বৈথারামের মাস্কটা পেয়েছিল। হ্যাঁ, সেটা ছিল এই বৈথারামেরই মাস্ক। মায়া এটা দেখে ভাবতে থাকে, এটা এখানে কিভাবে এলো, আর তাই সে এবার বৈথারামের সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করতে শুরু করে। মূলত তথ্য জোগাড় করার জন্যই সেই বাংলোতে এসেছিল, কিন্তু এখানে এসে মায়া জানতে পারে বৈথারামের পরিবার তো আর এখানে থাকে না, তারা অনেক আগেই এই গ্রাম থেকে চলে গেছে। এরপরে মায়া শিবাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিভাবে নিধিকে চেনো বলো তো? এবার শিবা বলতে থাকে। এরপরে আমাদের অতীতের দৃশ্য দেখানো হয় যে নিধি বারবার শিবাকে ফোন করত আর বারবারই তাকে ধন্যবাদ জানাতে থাকতো। বিভিন্নভাবে শিবাকে ফোন করে সে বিরক্ত করতে থাকতো। আসলে নিধি শিবাকে খুব পছন্দ করতে শুরু করেছিল। এভাবে কথা বলতে বলতে শিবা নিধির মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর তারা একে অপরকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। তারা দুজন কখনোই একে অপরের সাথে দেখা করেনি, শুধুমাত্র ফোনেই তাদের মধ্যে কথা হতো। এতেই তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলে। কিন্তু কিছুদিন পরই নিধি কেন যেন শিবাকে ফোন করা বন্ধ করে দেয়। শিবা তখন সব সময় মন খারাপ করে থাকতো, তার নিধির কথা খুব মনে পড়তো। সে তো বুঝতেই পারছিল না নিধি তার সাথে এমন কেন করছে, কেন হঠাৎ সে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরই হঠাৎ একদিন শিবার ফোনে আবারও নিধির কল আসে, কিন্তু এবার যখন শিবা ফোনের রিংটোন শুনতে পায় তখন থেকেই শিবার কান থেকে অদ্ভুতভাবে রক্ত বের হতে থাকে। এরপরই শিবা নিধিকে খোঁজার জন্য এই গ্রামে চলে এসেছে রেনোভেশন করার নাম করে। এখান থেকে এই কাহিনী চলে আসে বর্তমানে। সেই সময় শিবার পেছন থেকে হঠাৎ একটা রহস্যময় আওয়াজ ভেসে আসে আর সে বলে, আমি জানি তুমি নিধিকে খোঁজার জন্যই এখানে এসেছো, কিন্তু নিধি অনেক আগেই মারা গেছে। এই কথা শুনে শিবা খুবই অবাক হয়ে যায়। এদিকে একটু পরই শঙ্কর নামের সেই লোকটা, অর্থাৎ যেই বাংলোটা কিনেছে, সে সেখানে এসে উপস্থিত হয়। সে ভেতরে আসতেই ঘরের সকল দরজা জানালা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। আসলে কিছুদিন আগে যে অনেকগুলো ছেলে এখানে এসেছিল, শঙ্কর তাদের খুঁজতেই এখানে এসেছে। শিবা তখন শঙ্করকে জিজ্ঞেস করতে থাকে, এই বাংলো কি আপনার নাকি আপনি কিনেছেন? শঙ্কর শিবাকে তখন সবকিছু খুলে বলে। সন্ধ্যা শঙ্করের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, যার কারণে শঙ্কর সবসময় সন্ধ্যাকে বিরক্ত করতে থাকতো। কিন্তু তখনই বৈথারামের বন্ধু সাম্পাদ এই সবগুলো টাকা শঙ্করকে শোধ করে দিয়েছিল। আসলে সাম্পাদ তার বাবাকেও মেরে ফেলেছিল আর এখন সন্ধ্যার সাহায্য করার নাটক করছিল, যাতে সন্ধ্যার বাংলোটা সে তার নামে করে নিতে পারে। এমনকি সে তাদের পুরো পরিবারকে শেষ করে দিতে চায়। এরপর সাম্পাদ আরো একটা প্ল্যান বানায়, যেখানে সে বৈথারামের মাথায় আরো একটা কথা ঢুকিয়ে দেয় যে সন্ধ্যা সাম্পাদের অবৈধ সম্পর্ক রয়েছে, তাই সাম্পাদ তাদের সাহায্য করছে। একদিন নিধির বান্ধবী আর তার বয়ফ্রেন্ড যখন বৈথারামের গাড়ি করে যাচ্ছিল, তখন তারা তাকে খুব অপমান করে আর উল্টোপাল্টা কথা বলতে থাকে। তাই বৈথারাম এটা আর সহ্য করতে না পেরে তাদের মেরে গাছে ঝুলিয়ে দেয়, যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। দুইটা লাশ গাছে ঝুলছে। এরপরই বৈথারাম বাড়িতে এসে তার মাকেও মেরে ফেলে। এই সব কিছু নিধি দেখে ফেলে, তাই সে তার মায়ের বদলা নেওয়ার জন্য বৈথারামকে মেরে ফেলে। কিন্তু একটু পরই সাম্পাদ আর শঙ্কর সেখানে এসে নিধিকে খুন করে। এরপরই তারা গ্রামের এক এক করে অনেক মানুষকে মারতে থাকে, এমনকি সেই পণ্ডিত মশাইকেও তারাই মেরেছিল। তাদের প্ল্যান ছিল গ্রামের সবার মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পুরো গ্রাম খালি করে দিবে। এরপর সেই গ্রামের সকল জমি জমা তাদের নামে করে নিবে আর এমন ভাব দেখাবে যেন সকল মানুষকে দেবী মায়ের আত্মা মারছে। তো তারা সেটাই করতে থাকে। এখান থেকে কাহিনী আসে বর্তমানে। বৈথারামের আত্মা শিবার শরীরে চলে আসে। শিবা পুরো বৈথারামের মতোই আচরণ করতে শুরু করে।
মায়া তখন কোনোভাবে শিবাকে শান্ত করে একটা চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর তাকে হিপনোটাইজ করে আর তাকে তার মায়ের ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দিতে থাকে। এখন তার মায়ের সাথে সুন্দর মুহূর্ত মনে করার পরই বৈথারামের আত্মা শিবার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু একটু পরই এখানে সাম্পাত চলে আসে। তাকে দেখে শিবা বন্দুক নিয়ে তাকে মারতে যায়। ওদিকে সেই তান্ত্রিক বৈথারামের শরীর কবর থেকে বের করে নিয়ে আসে আর তার ভেতরে ত্রিকালের আত্মাকে প্রবেশ করিয়ে দেয়। ত্রিকাল জেগে ওঠে আর সাম্পাদের মাথাকে শরীর থেকে আলাদা করে ফেলে। আসলে এখন বৈথারাম কোনো খারাপ আত্মাতে পরিণত হয়নি, সে এখন একটা ভালো আত্মাতে পরিণত হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে ইনসাফ আনে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। কিন্তু আমাদের বলা হয় এই গল্পটার শেষ এখানেই নয়, যেহেতু এখনো অনেক রহস্য বাকি রয়ে গেছে, তাই সেই সব রহস্যের জট খুলতে এই গল্পের পার্ট 2 আসতে চলেছে। আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।